নমস্কার। আজ ২১ তারিখ শনিবার। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার যুব তৃণমূল নেতা। আম্বেদকর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল। ব্লকে ব্লকে মিছিলের কর্মসূচি ঘোষণা মমতার। দিন সময়সূচি জেনে নিন। জঙ্গি অনুপ্রবেশের সতর্ক রাজ্য পুলিশ। শিলিগুড়ি করিডর নিয়ে এসএসবিতেই আস্থা অমিত শাহের। কলকাতা পুর নিগমের কোঅপারেটিভ নির্বাচনের শাসকের দাদাগিরি। লড়াইয়ের আগেই তৃণমূলের দখলে 25 আসন। নিয়োগ দুর্নীতি মামলার জাল গোটাতে তৎপর ইডি। সোমবার হতে পারে চার্জ গঠন। বেলেঘাটা আইডির মর্গের সামনে পড়ে খুলি হাড়গোড়। রহস্য ঘনীভূত ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বুকে। দোকানে ঢুকে ব্যবসায়ী নাবালক ছেলেকে মার। নরেন্দ্রপুরে দাদাগিরি কাউন্সিলরের। মিলছে না পানীয় জল, ক্ষোভে ফুসছেন কুলটির আবাসিকরা। কাঠগোড়ায় ডিভিসি। সুকান্ত মজুমদারের সঙ্গে চিন্ময় কৃষ্ণর আইনজীবীর কথা। বাংলাদেশে হিন্দুদের বিশেষ আশ্বাস কেন্দ্রের। দীর্ঘদিনের ফেরার অভিযুক্ত গ্রেফতার হতেই পুলিশের গাড়িতে কিল, চর, ঘুষে। সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। সাসপেন্ডেড যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করল পোস্তা থানার পুলিশ। ধৃত ওই যুব তৃণমূল নেতার নাম তরুণ তিওয়ারি। যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন তিনি। এদিনই তাকে পদ থেকে সাসপেন্ড করা হয়। তরুণ তিওয়ারির সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়ার লিলুয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে তরুণ তিওয়ারির বিরুদ্ধে। লিলুয়ার বাসিন্দা সচিন পালিত নামে ওই ব্যবসায়ীর মনোহর পুকুর রোডে একটি অফিস রয়েছে। বড়বাজার থানায় 4 বছর ধরে ব্যবসা সংক্রান্ত একটি মামলা চলছে তার। ব্যবসায় আইনত সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে বস্তার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করেন সচিন পালিত। অভিযোগ, সচিনের কাছে 6 লক্ষ টাকা চান তরুণ তিওয়ারি। অভিযোগকারী সচিন পালিত বলেন, তরুণ তিওয়ারি আমাকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। অভিষেকের সঙ্গে তার ছবিও আমাকে দেখান। আমাকে 6 লক্ষ টাকা দিতে বলেন। গতকাল আমার মা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। বলেন টাকা দিলে মাকে ছাড়া হবে। রাতে টাকা নিয়ে যাই। 3 লক্ষ টাকা চেয়েছিলেন, 2.5 লক্ষ টাকা দিয়েছি। এরপরই পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন সচিন পালিত। আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরদার করছে শাসক দল তৃণমূল। সংসদের ভিতরে বাইরে এ নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার বাংলাতেও উঠতে চলেছে প্রতিবাদের ঝড়। মিছিলে নামতে চলেছে দল। গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না। এই জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে তত তাদের দলিত বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি কেবলমাত্র বাবা সাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাই বোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। বাবা সাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে আগামী 23শে ডিসেম্বর দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত রাজ্যে প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। আসুন আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবা সাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই। জ্বলছে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে বাংলার সক্রিয় স্লিপার সেল মডিউল তৈরির চেষ্টা আনসারুল্লাহ বাংলার। বাংলা থেকে ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির 2 জন গ্রেফতার হয়। জেরায় জানা গিয়েছে তাদের টার্গেটে ছিল শিলিগুড়ি করিডর। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক রাজ্য প্রশাসন। তবে শিলিগুড়ি করিডর নিয়ে এসএসবিতেই আস্থা অমিত শাহের। গতকাল সশস্ত্র সীমা বলের 61তম প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই এসএসবির ভূয়সী প্রশংসা করেন শাহ। বলেন, শিলিগুড়ি করিডর ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার রয়েছে, তাই আমরা অনেকটাই নিশ্চিন্ত। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদীদের প্রতিরোধে প্রশংসাযোগ্য কাজ করেছে এসএসবি। বলে রাখা ভালো, নেপাল, ভুটান ও বাংলাদেশ এই 3 দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে শিলিগুড়ি করিডর। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের 7টি রাজ্যকে বেঁধে রেখেছে এই সংকীর্ণ স্থলভাগ, যা তুলনা করা চলে মুরগির গলার সঙ্গে। সমরশাস্ত্রের সূত্র মেনে ভারতের মতো মহাশক্তি
শক্তিধর দেশকে দুর্বল করতে এই শিলিগুড়ি করিডরকেই পাখির চোখ করেছে আনসারুল্লাহ বাংলা টিম। শাহের দেওয়া তথ্য অনুযায়ী গত 3 বছরে 1100 অনুপ্রবেশকারীকে গ্রেফতার, 1000 একরের বেশি জমি দখলমুক্ত করেছে এসএসবি। এছাড়া 181 জন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। পাচারের আগে 801 জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে নাবালক ও নাবালিকা মিলিয়ে 231 জন। মাওবাদী কার্যকলাপ রুখতেও এসএসবির ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছেন শাহ। মাওবাদী কার্যকলাপ প্রায় বন্ধ করতে পেরেছে এসএসবি। উত্তরাখণ্ডেও ভালো কাজ করছে তারা। সেখানে কমপক্ষে 14 জন মাওবাদী গ্রেফতার হয়েছে। শাহী তথ্য অনুযায়ী গোটা দেশ জুড়ে মোট 600-র বেশি মাওবাদী ধরা পড়েছে এসএসবির জালে। এনকাউন্টার করা হয়েছে 15 জন মাওবাদী নেতাকে। উল্লেখ্য, জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে বারবার রাজ্য প্রশাসনের উপর দায় ফেলার চেষ্টা করেছে কেন্দ্র সরকার। তবে পাল্টা রাজ্যের দাবি, সীমান্তের নিরাপত্তা থাকা বিএসএফ থেকে এসএসবি সবই শাহী মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। তাহলে কি করে দায় এড়াতে পারে কেন্দ্র? উঠছে প্রশ্ন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। কলকাতা পুরসভার মজদুর সমবায় কোঅপারেটিভ নির্বাচনের শাসক দলের বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ। ভয় দেখিয়ে এবং নানা অছিলায় প্রার্থী দিতে দেওয়া হয়নি, অভিযোগ বাম কংগ্রেসের। সূত্রের খবর, 38টি আসনের মধ্যে 25টি আসনেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। প্রসঙ্গত, কলকাতা পুরসভার অন্দরমহলের সবথেকে বড় নির্বাচন এই কোঅপারেটিভ নির্বাচন। সেখানেও প্রার্থী দিতে বাধা বিরোধীদের। যদিও শাসক তৃণমূলের দাবি, প্রার্থী খুঁজে পায়নি বিরোধীরা, তাদের তরফে কোনো চাপ সৃষ্টি করা হয়নি। শুক্রবার কলকাতা পুরসভা মজদুর কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কলকাতা পুরসভার সদর দফতর এবং বিভিন্ন বড় অফিসে। তথ্য বলছে, মোট 38টি আসনের মধ্যে 25টি আসনে ইতিমধ্যেই তৃণমূল প্রভাবিত কলকাতা পুরসভা মজদুর কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে। কলকাতা পুরসভা মজদুর তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে। বাকি 13টি আসনে ভোট হচ্ছে। তবে উল্লেখযোগ্যভাবে এই নির্বাচনে পুরসভায় অন্যতম প্রভাবশালী এবং ক্ষমতাশালী সিটু এবং কংগ্রেসের ইউনিয়ন কোনো প্রার্থী দাঁড় করাতে পারেনি। যে 13টি আসনে নির্বাচন হচ্ছে সেখানে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে পিছনের দিক থেকে সাহায্য করছে বাম কংগ্রেস, দাবি তৃণমূল ইউনিয়নের। 5 বছর অন্তর এই নির্বাচন হয়ে থাকে। 5 বছর আগেও এই মজদুর কোঅপারেটিভ সোসাইটির ক্ষমতায় ছিল তৃণমূল প্রভাবিত কলকাতা পুরসভা মজদুর কংগ্রেস। 38টির মধ্যে প্রত্যেকটি আসন দখল করেছিল তৃণমূল। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 2 বছর ধরে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই মামলার জাল গোটাতে মরিয়া আধিকারিকরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারই হতে পারে চার্জ গঠন। সোমবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র এবং এক শিল্পপতিকে বিচার ভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। নির্ভর করছে 3 জনের হাজিরার উপর। তারা কেউ যদি হাজির না থাকেন তাহলে সোমবার চার্জ গঠন হবে না। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য এই মুহূর্তে বিদেশে রয়েছেন। শনিবারের মধ্যে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। যে শিল্পপতির বিরুদ্ধে মামলা চলছে তার আইনজীবীকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন সোমবারের মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে হবে। তার আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে হাজিরার মৌখিক আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা নাকচ করে দেয় আদালত। অন্যদিকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকেও সশরীরে হাজির হতে হবে আদালতে। তিনি অসুস্থতার কারণে বারবার আদালতে হাজিরা এড়ালেও বিচারকের স্পষ্ট নির্দেশ ছিল, যত অসুস্থই হন তাকে আদালতে হাজির হতেই হবে। দিনে প্রথমার্ধে 3 জন গড়হাজির থাকলে দ্বিতীয়ার্ধে মামলা চার্জ গঠন হতে পারে। এই 3 জনের মধ্যে কেউ যদি সোমবার আদালতে উপস্থিত না থাকেন সেক্ষেত্রে সোমবার চার্জ গঠন সম্ভব হবে না। শুক্রবার একাধিক কোম্পানি সহ বাকি 51 জন অভিযুক্ত অথবা তাদের আইনজীবীরা হাজিরা দেন। গত 16 ডিসেম্বর নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরই এই মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু হয়। বিচার ভবনের নির্দেশ ছিল আগামী 24 ঘন্টার মধ্যে ইডিকে নথিপত্র জমা দিতে হবে। সেই মতো ইডিও চার্জ গঠনের তৎপর। তদন্তের জাল গুটিয়ে আনতে সোমবারই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলেঘাট আইডির পরিত্যক্ত মর্গের সামনে থেকে উদ্ধার মানুষের খুলি হাড়। দীর্ঘদিন ধরে এই মর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় আগাছায় ঢেকেছে। মর্গের সামনে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীদের নজরে আসে বিষয়টি। মানুষের মাথার খুলি ও হাত পায়ে 13টি হাড় উদ্ধার হয়।
সেগুলিকে পরে প্রিন্সিপালের ঘরে নিয়ে আসা হয়। খবর পেয়ে যান বেলেঘাটা থানার পুলিশ আধিকারিকরা। তারা প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন। কোভিডের পর থেকেই বেলেঘাটার ওই মর্গ বন্ধ পরিত্যক্ত অবস্থায় ছিল। পরিত্যক্ত মর্গে মৃতদেহ কিভাবে এতদিন ধরে পড়ে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। মর্গ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। হাসপাতালের প্রিন্সিপাল নবনীতা ভট্টাচার্য নরকঙ্কাল উদ্ধারের বিষয়ে একেবারেই অবগত ছিলেন না। বিষয়টি নিয়ে তিনিও বিস্মিত। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কাউকে খুন করে পরিত্যক্ত জঙ্গলে দেহ ফেলে যাওয়া হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে মর্গের সামনে থেকেই এভাবে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বুকে। ফের দাদাগিরি কাউন্সিলরের। দোকানে ঢুকে ব্যবসায়ী নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠল রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। এখানেই থেমে যাননি তিনি। ওই দোকানে ভাঙচুর করার পর তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সুব্রত সরকার নামে ওই ব্যবসায়ী। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। জানা গিয়েছে, নরেন্দ্রপুর স্টেশনের কাছে বাজারে সুব্রত সরকারের দুটি দোকান আছে, একটি বাসন ও অপরটি উপহার সামগ্রীর। তার দাবি, দুটি দোকানেই ভাঙচুর করে তালা দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যবসায়ী ছেলে তন্ময় সরকার বলেন, উপহার সামগ্রীর দোকান খুলে বসেছিলাম। আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল এসে দোকানের শাটার বন্ধ করতে বলেন। গালিগালাজ করেন। আচমকা চড় থাপ্পড়, মাথা চুল ধরে টানেন তিনি। শাটারে লাথিও মারেন। স্থানীয় কয়েকজন আমাকে বাঁচান, তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যান। কিন্তু কেন হঠাৎ এই হামলা? ব্যবসায়ীর দাবি, দোকানের জায়গা দখল করতেই পরিকল্পিতভাবে হামলা করেছেন কাউন্সিলর। ব্যবসায়ী আরো বলেন, 7 বছর আগেও আমার উপর হামলা হয়েছিল। অভিযুক্ত কাউন্সিলর অবশ্য বলছেন, ওইটুকু বাচ্চা ছেলের গায়ে হাত দেব? এখনো 17 পেরোয়নি, ভোটার লিস্টে নাম ওঠেনি। যারা ছিলেন তারা বলুন আমি গায়ে হাত দিয়েছি কিনা। এই ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আতঙ্কে দিন কাটছে ব্যবসায়ী ও তার পরিবারের। ভয়ে বাড়ি ছাড়া হয়ে গোপন জায়গায় আশ্রয় নিয়েছেন তারা। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শীতের শুরুতেই পানীয় জলের সংকট কুলটির ইস্কোর আবাসনগুলিতে। পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছাচ্ছে না বলে ক্ষোভ বাসিন্দাদের। এই অভিযোগে শুক্রবার ইস্কোর কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার বাইরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এদিকে জল না পাওয়ার দায় সরাসরি ডিবিসির উপর চাপিয়েছে ইস্কো। আবাসিকদের অভিযোগ, ইস্কোর তরফে গত 10 দিন ধরে মিলছে না পানীয় জল। আসানসোল পুরসভার তরফ থেকে জল সরবরাহ করা হয়, কিন্তু সেই জলে নিত্যদিনের প্রয়োজন মিটছে না। সেই কারণে বাইরে থেকে প্রচুর টাকা দিয়ে ট্যাঙ্কারের জল কিনে আনতে হচ্ছে। সেই জলই ব্যবহার করছেন বাসিন্দারা। কতদিনে এই সমস্যা সুরাহা হবে সেই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে বাসিন্দারা। এই পরিস্থিতিতে শুক্রবার কুলটি, শিমুলতলা, হিল কলোনি, ইন্দিরা কলোনির বাসিন্দারা কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখান। ইস্কো কারখানার বিভিন্ন জায়গায় আবাসন আছে। পুরসভার পাশাপাশি ইস্কোর তরফে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়। বহু দশক ধরেই এই জল সরবরাহ চলে, কিন্তু এবার সেই জল পাওয়া যাচ্ছে না। টাউনশিপ ও এলাকায় পর্যাপ্ত জল দিতে হবে। সেই জল না পাওয়া পর্যন্ত কারখানা চালু রাখতে দেওয়া হবে না। জোরালো দাবি এদিন তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে থাকে। সেই অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। গোটা বিষয়টির জন্য আধিকারিকরা ডিভিসির দিকে আঙুল তুলেছেন। দাবি, কারখানায় পর্যাপ্ত জল পাচ্ছে না। কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের চিফ জেনারেল ম্যানেজার আন্দোলনকারীদের জানিয়েছেন, ডিভিসি মাইথন থেকে যে জল ছাড়ে তা পরিশ্রুত হওয়ার পর সরবরাহ করা হয়। কারখানাতেও একই পদ্ধতিতে জল আনা হয়। প্রতিদিন টাউনশিপ ও কারখানায় মোট 14,000 কিউবিক মিটার জলের প্রয়োজন। সেখানে আসছে মাত্র 2-3 হাজার কিউবিক মিটার। জল না পাওয়ার কারণে কারখানার উৎপাদনেও প্রভাব পড়ছে। ডিভিসিকে 6 ডিসেম্বর থেকে অতিরিক্ত জল ছাড়ার আর্জি জানানো হয়েছিল। সেই আর্জিতেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। যদিও এদিন ফের ডিভিসিকে পর্যাপ্ত জল দেওয়ার আবেদন করা হয়েছে, এমনই জানিয়েছেন কর্তৃপক্ষ। বাংলাদেশি জঙ্গিরা কি এপারে ঢুকতে শুরু করে দিয়েছে? বড়সড় নাশকতার ছক কষছে তারা। এই আশঙ্কার মধ্যেই বাংলাদেশে হিন্দু নিপীড়ন যখন অব্যাহত, তখন ভয়ের পরিবেশের মধ্যেও সাহসিকতার মূর্ত প্রতীক হিসেবে উজ্জ্বল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ভয়ের দেশে হিন্দুদের আশার আলো তিনি। আদালতেই তার উপর চড়াও হয়েছিলেন একই পেশায় থাকা মানুষরা, এমনকি জুনিয়ররাও। আহত হয়েছেন তিনি, এসেছেন ভারতে চিকিৎসা করাতে। তা বলে প্রাণ ভয়ে বাংলাদেশে ফিরবেন না, এ কথাও ভাবতে পারেন না। কঠিন এই পরিস্থিতিতে বারবার হুমকি পাওয়া সত্ত্বেও তিনি বদ্ধপরিকর। তিনি লড়বেন, চিন্ময় কৃষ্ণর হয়ে লড়বেন, বিচার চাইবেন। এদেশে এসে কথা হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও। বয়স 70 পেরিয়েছে, কিন্তু অদম্য জেদ তার।
বাংলাদেশে যখন একেবারে কোণঠাসা সংখ্যালঘুরা যখন প্রায় প্রত্যেক দিন আক্রমণ, নির্যাতন, এমনকি প্রাণ দিতে হচ্ছে হিন্দুদের, তখন ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়ে চলেছেন ৭৪ বছর বয়সী রবীন্দ্রনাথ ঘোষ। আদালতে বারবার হেনস্থার মুখে পড়েও লড়াইয়ের ময়দান থেকে কোনোভাবে সরে আসতে চান না একদা মুক্তিযোদ্ধা। প্রস্তুতি নিচ্ছেন ২রা জানুয়ারির শুনানির জন্য। তিনি স্পষ্টতই জানিয়ে দেন, তাকে বাংলাদেশ ফিরতেই হবে। লড়াইয়ের ময়দান তিনি ছাড়ছেন না। আমরা প্রত্যেক লোকের জন্য, মানবাধিকারের জন্য লড়াই করি। কেউ ছোট, কেউ বড় নয়, সবাই সমান। আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও কিছু হয়েছে, এখন বেড়েছে। টাকা তছরূপের দায়ে দীর্ঘদিনের ফেরার এক অভিযুক্তকে গ্রেফতার। আদালতে পাঠানোর সময় পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের জিপেই চলে হামলা, থাপ্পড়, কিল, ঘুষি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাবড়া থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল, তার 2 ছেলে চন্দন ও গৌরব। তাদের বিরুদ্ধে ফান্ডের ব্যবসার প্রায় 50 কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। কিন্তু অভিযোগ ওঠার পর থেকেই ফেরাচ্ছিল তারা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গতকাল ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আমডাঙ্গা থানা এলাকা থেকে এক অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। গ্রেফতার খবর ছড়িয়ে পড়তেই হাবড়া থানায় ভিড় করেন প্রতারিতরা। অভিযুক্ত চন্দনকে বারাসত আদালতে পাঠানোর সময় পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। চন্দনকে হাতে না পেয়ে গাড়ির ওপরেই চলে ঘুষি, থাপ্পড়। দীর্ঘদিন ধরেই চন্দনের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে তার বাবা, দাদার বিরুদ্ধেও। কিন্তু গ্রেফতার না হওয়ায় ভেঙে পড়েছিলেন প্রতারিতরা। এদিন গ্রেফতারির পর এক পুলিশ কর্তার কৃতিত্ব মেনে নেন প্রতারিতরা। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।